রফিক, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না রে, আমাকে ছেড়ে দে। ইনি হলেন বল্লভপুর গ্রামের এক জমিদার। অন্যের সম্পদ জমি দখল করে গ্রাস করে নিজের সম্পত্তি গড়ে তুলেছেন তিনি। ভোলা, রফিকের জমির খবর কি রে? কেন বাবু, রফিকের জমির খোঁজ আপনি করছেন যে? রফিকের জমির চারিপাশে তো সব আমার জমি, শুধুমাত্র ওই জমিটাই বাকি আছে। কোনোভাবে ওই জমিটা নিতে পারলে আমার 100 বিঘা জমি পূরণ হবে। সে তো ঠিক আছে বাবু, কিন্তু রফিক যদি জমিটা দিতে রাজি না হয়? রাজি হবে না মানে? রাজি করাতে হবে। রফিককে গিয়ে খবর দে যে আমি রেখেছি। বাবু, এত রাতে এখনই যেতে হবে না? মানে আমি বলি কাল সকালে গেলে হয় না? বেশি মুখে মুখে কথা বলিস না, যেটা বলেছি সেটা শোন। গিয়ে খবর দে রফিককে। ঠিক আছে বাবু। জমিদারের কথা অনুযায়ী ভোলা রফিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওরে বাবা, এত শিয়াল ডাকছে চারিদিকে! এই জমিদার বাবুর কারণে একদিন আমাকে মরতে হবে। ওই তো রফিকের বাড়ি। যাই যাই, রফিককে গিয়ে তাড়াতাড়ি খবরটা দেই। রফিক, আয় রফিক, বাইরে আয় তাড়াতাড়ি। এত রাতে কে আবার ডাকছে আমাকে? আরে ভোলা, তুই এত রাতে কি দরকার বল? জমিদার বাবু তোকে ডেকেছে, জমিদার বাবুর সাথে গিয়ে দেখা কর। এত রাতে কি কারণে ডাকলো জমিদার বাবু? আমি অত শত জানি না, আর বলতেও পারবো না। তুই জমিদার বাবুর কাছে গিয়ে দেখা করবি, চল এখনই। ঠিক আছে চল। এই বলে রফিক ভোলার সাথে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ভোলা, জমিদার বাবু হঠাৎ এত রাতে আমাকে ডাকলো কেন? জমিদার বাবুর কি কোনো বিপদ আপদ হয়েছে নাকি? দেখ, আমি অত শত জানি না। তোকে যেতে বলেছে, তুই চল আমার সাথে। অত কথা বলিস না তো, যত সব। তারা দুইজন ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। চারিদিকে যেন নিঝুম রাতের আধার নেমে এসেছে, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে শিয়ালের ও ঝিঝি পোকার শব্দ। বাবু, ও বাবু, রফিক এসেছে গো। জমিদার বাবু, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ রফিক, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন জমিদার বাবু, কি এমন কথা যার জন্য আপনাকে এত রাতে আমাকে ডাকতে হলো? ব্যাপারটা হলো, দেখ রফিক, তোর জমির চারিপাশে পুরোটাই তো আমার জমি। হ্যাঁ, সে তো ঠিক জমিদার বাবু। তোর একটি সাহায্য লাগবে আমার, তার জন্যই তোকে ডেকে এনেছি এখানে। কি সাহায্য লাগবে বলুন জমিদার বাবু। দেখ, তোর ওই 1 বিঘা জমির জন্য আমার 100 বিঘা জমি পূরণ হচ্ছে না। তার মধ্যে তোর জমিটা একেবারে আমার জমিগুলোর মাঝখানে। আমি চাই তুই তোর ওই জমিটি আমাকে দিয়ে দে, তার বিনিময়ে তোকে কিছু টাকাও দিয়ে দেব। এ কি বলছেন জমিদার বাবু? আমার জমি বলতে ওই 1 বিঘা জমি আছে, যে জমিতে আমি চাষবাস করে নিজের সংসার চালাই, আর আপনি সেই জমিটা নিয়ে নিতে চাইছেন? রফিক, দেখ, মাছ খেতে খেতে গলায় একটি কাঁটা বাঁধলে যেমন লাগে, তেমনি তোর ওই জমিটি আমার গলায় কাঁটা লাগার মতন হয়ে গেছে। তোকে কিছু টাকা দিচ্ছি, জমিটা দিয়ে দে ভালোই ভালোই। না জমিদার বাবু,
ওই জমিটি আমি দিতে পারবো না, কারণ ওই জমিতেই চাষাবাদ করে যে আমার পেট চলে। বেশি বার বাড়িস না রফিক, ভদ্রভাবে জমিদার বাবুকে জমিটা দিয়ে দে, না হলে তো বুঝতেই পারছিস। আমাকে জোর দেখিয়ে ভয় দেখিয়ে আমার জমিটি নেওয়ার চেষ্টা করিস না ভোলা। আর জমিদার বাবু, আপনিও শুনে রাখুন, আমি ওই জমিটি দিতে পারবো না। তুই দিতে পারবি কি পারবি না একটু ভেবে দেখ। তোকে একদিন সময় দেওয়া হলো, কাল রাতের মধ্যে ভেবে বলিস আমায়। ঠিক আছে জমিদার বাবু, আমি এখন আসছি। এই বলে রফিক সেখান থেকে চলে যায়। বাবু, রফিক যদি জমিটা দিতে রাজি না হয় তাহলে? না দিয়ে যাবে কোথায়? আমার না শোনার অভ্যেস নেই। সে যেভাবেই হোক জমি তো তাকে দিতেই হবে, সেটা জীবিত অবস্থায় হোক বা মৃত অবস্থায়। ভোলা, এই ভোলা, কোথায় মরলি তুই বল দেখি? এই তো বাবু, আমি এখানে এখানে। রফিকের বাড়ি গিয়ে খোঁজ নে, রফিক কি সিদ্ধান্ত নিল। ঠিক আছে বাবু। জমিদারের কথা মতো ভোলা সকালে রফিকের বাড়িতে যায়। রফিক, আয় রফিক, বাইরে আয়। হ্যাঁ বল ভোলা, কি দরকার? কি দরকার মানে, জমিদার বাবু যে কালকে তোকে জমি বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত নিতে বললো, ভুলে গেলি? আমি কালকেও জমিদার বাবুকে বলেছি ওই জমি আমি বিক্রি করব না, আর আজকেও বলছি আমি জমিটি বিক্রি করতে কোনোদিনই পারবো না। বিক্রি করবি কিনা সেটা একেবারে রাতে জমিদার বাবুর বাড়িতে গিয়ে জমিদার বাবুকে বলবি। রাত পর্যন্ত সময় দিয়েছিল জমিদার বাবু, রাতে গিয়ে জমিদার বাবুকে বলিস। এই বলে ভোলা সেখান থেকে চলে যায় আবার জমিদার বাবুর বাড়িতে। জমিদার মামু, রফিক তো একঘেয়েমি মানুষ, সে কিছুতেই জমি দিতে রাজি হচ্ছে না। আমি বলে এলুম রাত পর্যন্ত চিন্তা ভাবনা করে আপনাকে এসে জানাতে। রাতে জমিটা যদি দিতে রাজি না হয় রফিক, তাহলে রাতের মধ্যেই কিছু একটা করতে হবে। জমিদার বাবুর এত জমি থাকতে কেন জানি না আমার জমির পিছনে পড়ে আছেন। আজ রাতে গিয়ে আমি স্পষ্টভাবে জানিয়ে দিয়ে আসব, আমার জমি আমি কিছুতেই বিক্রি করব না। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে যায়। রফিক জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রফিক ঠিক করে নিয়েছিল কোনো মতেই তার জমি সে বিক্রি করবে না। এটা স্পষ্টভাবে বলতে রফিক জমিদারের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর অন্যদিকে জমিদার বাবু রফিকের অপেক্ষা করতে থাকে। জমিদার বাবু, রফিক তো এখনো এলো না, সে কি আদেও আসবে? আসবে না মানে কি? তার ঘাট ধরে টেনে নিয়ে আয়, যা। বাবু, রফিক আসছে, রফিক। রফিক, তাহলে কি চিন্তা ভাবনা করলি? দলিলপত্র কি তাহলে তৈরি করব? জমিদার বাবু, আমি কালকেও আপনাকে বলেছি আমার ওই জমিটি আমি কোনোভাবেই বিক্রি করতে পারবো না, আর আজকেও স্পষ্টভাবে আপনাকে বলতে এসেছি আমি ওই জমিটি বিক্রি করব না। বিক্রি করবি না মানে? মগের মুল্লুক নাকি? শেষবারের মতো তোকে বলছি, তুই ওই জমিটা বিক্রি করবি কিনা। না যদি বিক্রি করিস তাহলে কিন্তু ফল ভালো হবে না, বলে রাখলাম। আপনাকে কতবার বলবো জমিদার বাবু, আমি ওই জমিটি বিক্রি করতে পারবো না। তবে রে ভোলা, রফিককে ধর। এ এ এ কি হচ্ছে জমিদার বাবু, এ কি হচ্ছে? ভোলা, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। তোকে তো ছাড়ার জন্য ধরিনি, তোর আজকে শেষ দিন। এই বলে জমিদার
একটি মোটা লাঠি দিয়ে রফিকের মাথায় জোরে আঘাত করে, আর রফিক রক্ত মাখা মাথা নিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। যা বলা, রফিককে মাটিতে পুঁতে আয়। কিন্তু মামু, রফিক তো এখনো জীবিত আছে, সে অজ্ঞান মাত্র হয়েছে। আহা, যা বলেছি তাই শোন। ওকে মাটির নিচে পুঁতে দে, তাহলেই কাজ সমাপ্ত হয়ে যাবে। ভোলা জমিদারের কথা মতো রফিককে মাটিতে পুঁতে দেয়। এক মাস পর এক রাতে ভোলা জমিদারের বাবুর বাড়ির সব কাজ ছেড়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তার কানে একটি চেনা কণ্ঠ ভেসে এলো। ভোলা, এই ভোলা। এই, কে 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 রে, কে রে, কে রে, কে ডাকছিস, কে কে? ভোলা। এই ভোলা, মাটির নিচ থেকে উঠে এসেছি রে। হঠাৎ করে রফিক ভোলার সামনে চলে এলো, তার ওই বিকট অট্টহাসি আর বিকট চেহারা নিয়ে। চিনতে পেরে গেলে? আমাকে আমাকে ছেড়ে দে রফিক, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দে। ভোলা এ কথা বলতেই রফিক ভোলার ঘাটটা মুটকে দেয়। এদিকে জমিদার বাবু মনের সুখে ঘুমোচ্ছে, কিন্তু হঠাৎই একটি শীতল ঝোড়ো হাওয়ায় জমিদার বাবুর চোখ খুলে যায়। চোখ খুলে গেলে জমিদার বাবু নিজের সামনে যা দেখে তা দেখে ভয়ে কাঁপতে থাকে। হিরে, আমাকে মেরে আমার জমি দখল করবি? রফিক, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না রে, আমাকে ছেড়ে দে। এ কথা বলা মাত্রই রফিক জমিদারের গলা ঘাড় মোটকে দেয়। লোভে পাপ আর পাপে মৃত্যু, কথাটা হয়তো সত্যি। তাহলে বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট ও লাইক করে জানিয়ে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এই রকম আরো গল্প পেতে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।